নমস্কার। মানি মাস্টারি ব্লুপ্রিন্ট গরিব মানসিকতা থেকে ফিনান্সিয়ালি বা ফিনান্সিয়াল ফ্রিডম পর্যন্ত সম্পূর্ণ রোড ম্যাপ এই লাইফে আপনারা পাবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে নমস্কার বন্ধুরা, আজকের এই সেশনটা শুধু টাকা নিয়ে, পয়সা নিয়ে নয়। হ্যাঁ, আপনারা আজকের লাইভের সেশন থেকে জানতে পারবেন যে আজকের এই সেশনটা আপনার জীবন, আপনার ভবিষ্যৎ এইগুলো ধীরে ধীরে বদলে দেবে এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এই লাইভটা। সো আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজকের এই লাইভটা। আজ আমরা কথা বলবো মানি মাস্টারি নিয়ে। হ্যাঁ, কেন? বন্ধুরা, কখনো আমরা নিজেকে প্রশ্ন করেছি যে কেন ১০০ জনের মধ্যে ৮০ জন সারা জীবন সংগ্রাম করে? কখনো আমাদের মনে হয়েছে? কেন? কেন ১৫% লোক মাত্র ভালো থাকে? কেন ৪% ধনী হয়? আর কেন মাত্র ১% মানুষ ফিনান্সিয়াল ফ্রিডম পায়? কখনো এই কোশ্চেনটা আপনি নিজেকে করেছেন? কেন আপনার কাছে বেশি পয়সা নেই? মানি, মানি মাস্টারের রিয়েলিটি, মনে করুন, ধরুন ১০০ জন মানুষ আছে, ঠিক আছে? এর মধ্যে ৮০% মানুষ ফিন্যান্সিয়ালি স্ট্রাগলিং করছে। ১৫% মানুষ ভালো জীবনযাপন করছে। আর ৪% মানুষ তারা রিচ। আর ১% মানুষ ফিন্যান্সিয়ালি ভাবে তারা ফ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে ৮০% এর ভেতরেও কিন্তু ৬০% মানুষ ডেবিট অ্যান্ড সার্ভাইভাল মুডে আছে। কোনরকম জীবনযাপন করছে। আর ২০% মানুষ তারা ভেঙে পড়েছে ফাইন্যান্সিয়ালি ভাবে দিক থেকে। তাদের কাছে পয়সা নেই। প্রশ্ন হলো সমস্যাটা কোথায় তাহলে? হোয়াট ইস দ্য প্রবলেম? দেখুন বন্ধুরা, ভালো করে বুঝুন আপনি। যদি মনে করুন সরকার সবার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়, বড়, বড় মানুষের কাছ থেকেও যত টাকা আছে সব টাকা কেড়ে নিয়ে ১৪০ crore জনতা আছে, সেই ১৪০ কোটির মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। ধরুন প্রত্যেকে ১০ লাখ টাকা করে পেল। ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে ৫ বছর পরে কি হবে? কি ১০ লাখ থেকে আমরা কি ৫০ লাখ করতে পারবো? ১ crore করতে পারবো? আবার একই পিরামিড তৈরি হবে ৫ বছর পরে। কেন জানেন? কারণ মানি আসে স্কিল থেকে। মানি থাকে ক্যারেক্টার দিয়ে। বন্ধুরা, মানি বাড়ে স্ট্র্যাটেজি দিয়ে। হ্যাঁ, মানি মাস্টারির আমি আজকে ৩ টে স্তম্ভ বলবো। যদি আপনারা একবার জানতে পারেন, মনে করতে পারেন, তাহলে আপনার কাছেও কালকে পয়সা আসতে পারে। ১ম হচ্ছে মেকিং মানি, যারা পয়সা বানায়, যারা পয়সা বানায়। ২য় হচ্ছে ম্যানেজিং মানি, যারা পয়সাকে ম্যানেজ করে। আর ৩য় হচ্ছে মাল্টিপল মাল্টিপল মানি, মানে পয়সাকে ডবল করে। সমাজে ৩ ধরনের মানুষ আছে মানি বিহেভিয়ার ভিত্তিক। কেমন জানেন? সেটা নিউরো কেমিস্ট্রি ড্রাইভেন, অর্থাৎ এটা তাদের একটা নিউরো কেমিস্ট্রি ড্রাইভেন, যে পয়সাকে নিয়ে। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশনস ড্রাইভেন। তৃতীয় হচ্ছে যে স্ট্র্যাটেজি ড্রাইভেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে ৮০% মানুষ না ইমোশন ও অ্যাসোসিয়েশন দিয়ে টাকা চালায়। হ্যাঁ, মাত্র ২০% মানুষ স্ট্র্যাটেজি দিয়ে টাকা চালায় বা টাকা বানায়। কিন্তু একটা জিনিস জানেন? সিনেমা আমাদেরকে কি শিখিয়েছে? যত আপনি সিনেমা দেখবেন আগেকার যুগের বা এখন, শিখিয়েছে কি জানেন? মুভিতে ধনী মানুষ ইকাল টু কি জানেন? খারাপ। গরিব মানুষ ইকাল টু ভালো। যত ধনী মানুষ আছে তারা অত্যাচারী, বদমাইশ, তাই না? কিন্তু টাকা খারাপ না। টাকা হচ্ছে একটা ভালো একটা জিনিস যদি আপনি টাকাকে ভালোবাসেন। টাকা যার কাছে যত ভালো সেভিং ইকাল টু, মনে করুন যে আমাদের কাছে সেভিং আছে। যত সেভিং আছে তত আমরা কি করব? আমরা ভাবি আমাদের কাছে যত আমরা সেভিং করতে পারবো তত আমরা বড়লোক হব। আমি সেই পথেও আসছি। আমি সেই পথেও আসছি। কিন্তু আমি বলছি যে অন্ধ সেভিং কিন্তু গরিব বানায়। আপনি ভাবছেন যে আমার কাছে যত সেভিং করব তত কিন্তু বেশি আমি বড়লোক হব। কিন্তু এটা কিন্তু রং ধারণা। কেন? আজ পর্যন্ত কোনদিন শুনেছেন কেউ ভান্ডারে ৳১, ৳২, ৳১০, ৳১৫, ৳১০০ জমিয়ে কোনদিন ৫ টা প্লট কিনেছে? কোনদিন শুনেছেন? না। পয়সা সম্পর্কে দেখুন, আজ পর্যন্ত আমাদের স্কুল, কলেজে কখনো কোনোদিন শেখানো হয়নি যে হাউ টু আর্ন মানি।
পয়সা কিভাবে কামাতে হয় কখনো কেউ শেখায়নি। শিখিয়েছে কি? তাই আমি বলছি যে অন্ধ সেভিং হচ্ছে গরিব বানায়। এটা কিন্তু 100%। আচ্ছা, আপনি যদি উদাহরণ চান আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ মনে করুন যে ২০০০ সালে ৳৫ র বিস্কুট আজ কটা? ৳৫ সমস্যা মনে করুন। আজ কত টাকা? ৳২০। ২০১০ সালে স্কুটি, গাড়ি ৳৪০,০০০ ছিল। আজকে কত? ৳১,১০,০০০ উপরে। Am I right or not? সবথেকে বড় ব্যাপার কি জানেন? ভারতে ভারতে যেটা সেটা ৬ থেকে ৮% মনে করুন ইনফ্লেশন। আর জাপানে অনেক বছরেও সেটা হচ্ছে ১% হয়। সেটা বাড়ে। তাহলে শুধু সেভিং করলে কি হবে? আপনার টাকা কমে যাবে। এটা ঠিক। আপনি যতই সেভিং করুন না কেন আপনার টাকা কমে যাবে। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে যে সেভিং ভালো। কিন্তু সেভিং হচ্ছে প্রোডাক্টিভ অ্যাসিস্ট না হলে ওয়েলথ তৈরি হয় না। হয় কি? হয় না। ৫ ধরনের মানি পার্সোনালিটির মানুষ আছে আমাদের সমাজে। কেমন জানেন? ১ম হচ্ছে যে সেভার পার্সোনালিটি যারা পয়সা সেভ করে। দ্বিতীয় হচ্ছে স্পেন্ডার পার্সোনালিটি যারা পয়সাকে স্পেন্ড করে। সচিন তেন্ডুলকর পয়সা কামিয়েছিল, হার্দিক পান্ডে উড়িয়েছিল। এমনও আছে না অনেক মানুষ পয়সা কামায়। মানি মেকার, তৃতীয় হচ্ছে মানি মেকার। মানি মেকার হচ্ছে কেমন জানেন? যারা যারা আপনার পয়সা বানায়, ঠিক আছে? মানি মেকার যারা কারা হয়? তারা পয়সা বানায়। আবার এক ধরনের মানুষ আছে যারা পয়সা বানিয়ে তারা সেভ করে। আবার এক ধরনের মানুষ আছে যারা পয়সা বানায় কিন্তু আবার স্পেন্ড করে। মনে করুন ফর এক্সাম্পল সচিন তেন্ডুলকর পয়সা বানিয়েছিলেন এবং তিনি কাজে লাগিয়েছিলেন। কিন্তু আমরা শুনেছি যে আ হার্দিক পান্ডে, হার্দিক পান্ডেই তা না? I am not sure বাট তিনি একজন কি দুবার বিয়ে করেছিলেন। মানে বিবাহতে ব্যয়বাহুল্য টাকা তিনি খরচা করেছিলেন। তাদের আপনার প্রশ্ন হতে পারে যাদের আছে তারা খরচা করছে। আমাদের নেই তাই খরচা করতে পারছি না। তাই না? চতুর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বন্ধুরা ৫ম হচ্ছে ওয়ারিয়র পার্সোনালিটি যারা পয়সাকে নিয়ে শুধু চিন্তা করে। শুধু নিজেকে চিন্তা করে। নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কোন ক্যাটেগরির মধ্যে পড়ছেন এই ৫ টার মধ্যে। তাই না? বন্ধুরা ফাইন্যান্সিয়াল জার্নিতে না ৭ টা স্টেজ আছে। কি জানেন? ১ম হচ্ছে ডিপেন্ডেন্ট এজ, ডিপেন্ডেন্ট এজ। দ্বিতীয় হচ্ছে সলভেন্ট এজ যে মাস মাসে চলে, কাট টু কাট। তৃতীয় হচ্ছে স্ট্রাগল ২ থেকে ৩ মাস রিজার্ভ থাকে যারা ইনকাম করে। চতুর্থ হচ্ছে সিকিউরিটি যারা ৬ থেকে ১২ মাস মনে করুন পয়সা ইনকাম করে রিজার্ভ রাখে কিছু পয়সা সঞ্চয় করে। আর পঞ্চম হচ্ছে ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স যারা একটু পয়সা ইনকাম করে। আর চৌথ হচ্ছে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম যারা সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে ফ্রি। আর সপ্তম হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আম্বানি মতো মানুষরা, রিলায়েন্স আম্বানি, মুকেশ আম্বানির মতো মানুষরা অ্যাবান্ডেন্স মানি যাদের কাছে আছে, ফ্লো হতে থাকে মানি যাদের কাছে। এখানে দুটো জিনিস কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই। একটা হচ্ছে ভার্টিক্যাল ভিএস হরিজন্টাল ভার্টিক্যাল। মানে ভার্টিক্যাল ভিএস হরিজন্টাল কেমন জানেন? যেমন মনে করুন আপনার বাচ্চা। আপনি জানেন যে বাচ্চাকে কখন ছাড়তে হবে আর কখন ছাড়তে হবে না। এই ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এর মধ্যে একটা ছোট স্তর আছে। এই স্তরটা আপনাকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে। খুবই ক্রিটিক্যাল। কিন্তু এইটা বিষয়টাই হচ্ছে যে ছোট করে সহজ করে বলতে গেলে আমি বলব যে আপনাকে মনে করতে হবে যে আপনার বাচ্চাকে আপনি বুঝতে পারবেন আপনি যে আপনার বাচ্চাকে কখন ছাড়তে হবে, কখন ছাড়তে হবে না। ভার্টিক্যাল ভিএস হরিজন্টাল বলতে বোঝায় যে ভার্টিক্যাল ইনকাম কি কেমন জানেন? ভার্টিক্যাল ইনকাম হচ্ছে যে মানুষ টাইম দিয়ে ইনকাম করে। একটা মানুষ ১০ ঘন্টা কাজ করছে তার বদলে এত টাকা ইনকাম করছে। ঠিক আছে? আর হরিজন্টাল ইনকাম হচ্ছে সিস্টেম দিয়ে ইনকাম। বুঝা গেল? সিস্টেম দিয়ে ইনকাম। তো ভার্টিক্যাল ইনকাম হচ্ছে equal to চাকরি বলতে পারেন। যেমন মানুষ পয়সা ১০ ঘন্টা কাজ করে তার বিনিময়ে মাসের শেষে একটা পয়সা দেয়। কিন্তু হরিজন্টাল ইনকাম হচ্ছে বিজনেস, ইনভেস্টমেন্ট। বোঝা গেল? মনে করুন সাপোজ যে ছোট রেস্টুরেন্টের একটা উদাহরণ দেয়া যাক। ছোট একটা রেস্টুরেন্ট। সেটা ছোট রেস্টুরেন্টের মালিক নিজে রান্না করছে। নিজে একটা কোনো মেনু বানিয়েছে। সে নিজে বিল করছে। ঠিক আছে? কিন্তু দেখুন বন্ধুরা সে অসুস্থ যদি হয়ে যায়, সেই ইনকাম বন্ধ হয়ে যাবে কিন্তু। তাই না? কিন্তু যদি কুক থাকে, সেই রেস্টুরেন্টে যদি ম্যানেজার থাকে, সিস্টেম থাকে, তাহলে কি হবে?
তাহলে মালিক না থাকলেও কিন্তু টাকা তার আসবে। কারণ সে একটা সিস্টেম বানিয়েছে। তো আপনার লাইফে এমন কোনো সিস্টেম আছে? সো বন্ধুরা আপনাকে বুঝতে হবে যে আপনার লাইফে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে রিপ্লেসমেন্ট সিস্টেম বানাতে হবে। রিপ্লেসমেন্ট সিস্টেম কেমন আমি আপনাকে একটু বলি। ইএসবিআই অর্থাৎ দেখবেন যারা নৌকরি করে, যারা সার্ভিস করে, এমপ্লয়মেন্ট ক্যাটেগরির মানুষ যারা পয়সা ইনকাম করে, যারা একটা টাইমে যায় ১০ ঘন্টা ১৫ ঘন্টা কাজ করে এবং তার বিনিময়ে মাসে শেষে একটা পয়সা পায়। দ্বিতীয় হচ্ছে যে এস হচ্ছে স্মল বিজনেস। যারা ছোটখাটো দেখবেন আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার দুপাশে অনেক দোকান আপনি দেখতে পাবেন। চপের দোকান, বইয়ের দোকান, লোহা লাকড়ির দোকান, হ্যাঁ না? তারা ছোট, ছোট স্মল বিজনেসম্যান। আর দ্বিতীয় হচ্ছে বি অর্থাৎ বিগ বিজনেস যারা মেক্সিমাম না বড়, বড় বিজনেসম্যানরা। আর চৌথ হচ্ছে ইনভেস্টমেন্ট যারা মেক্সিমাম বলা হয় ইনভেস্টমেন্ট তাদেরকে বলা হয় যারা মেক্সিমাম ১০০ করোড় টাকার উপরে ইনভেস্ট করে তাদেরকে বলে অ্যাকচুয়ালি রিয়েল ইনভেস্টমেন্ট। কিন্তু আমরা সাধারণত ২ লাখ, ১০ লাখ, ৫ লাখ ইনভেস্ট করে বলি হ্যাঁ, আমি ইনভেস্টমেন্ট করছি। না, ইনভেস্টমেন্ট কথাটা ভুল একটা অর্থ। যারা ১০০ করোড় টাকার বেশি ইনভেস্ট করে কোনো জায়গাতে তাদেরকেই অ্যাকচুয়ালি রিয়েল ইনভেস্টমেন্ট বলা হয়। ঠিক আছে বন্ধুরা? সো মনে থাকবে যে ই ফর এমপ্লয়, এস ফর হচ্ছে সেলফ এমপ্লয় যে নিজস্ব একটা বিজনেস করে যারা। আর বি ফর বিজনেস ওনার, আর আই ফর ইনভেস্টর। তাদেরকেও ইনভেস্টর বলা হয়। ঠিক আছে? অ্যান্ড ই আর এস হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কেমন? অ্যাক্টিভ ইনকাম কেমন? আপনারা বলুন। যেমন মনে করুন ই এমপ্লয় অ্যান্ড অ্যান্ড স্মল বিজনেসম্যান যারা অ্যাক্টিভ ইনকাম করছে অর্থাৎ প্রতিদিন একটা পয়সা আসছে। তাই না? অ্যাক্টিভ ইনকাম আসছে। হ্যাঁ? কিন্তু বি অ্যান্ড আই অর্থাৎ যারা বিজনেস করছে এবং যারা ইনভেস্ট করছে তারা হচ্ছে প্যাসিভ ইনকাম করছে। একটা টাইম তারা ইনভেস্ট করছে, পয়সা তাদের হয়ে কি করছে? কাজ করছে। সো বন্ধুরা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমাদের কাছে পয়সা তখনই আসবে ক্যাশ, পয়সা মানে ক্যাশ। CASSH ক্যাশ। ক্যাশ আমাদের কাছে তখনই আসবে যখন আমাদের কাছে কাজ থাকবে। KASSH কাজ থাকবে। বোঝা গেল? তাহলে আমাদের কাছে পয়সা তখনই আসবে যখন আমাদের কাছে কি থাকবে? কাজ থাকবে। কাজ। তাহলে কাজ মতলব কি? K ইকুয়াল টু নলেজ। যখন আপনার কাছে নলেজ থাকবে, K ফর নলেজ, A ইকুয়াল টু অ্যাটিটিউড থাকবে, S ইকুয়াল টু স্কিল থাকবে, আরেকটা S ইকুয়াল টু হচ্ছে স্ট্র্যাটেজি থাকবে, তাই না? KASSH ইকুয়াল টু হ্যাবিট থাকবে। তাহলে আপনার কাছে পয়সা তখনই আসবে, ক্যাশ আপনার কাছে তখনই আসবে যখন আপনার কাছে কাজ থাকবে। আমরা সবাই জানি যে মা লক্ষ্মী, মা সরস্বতী আর মা দুর্গা এই ৩ দেবী হচ্ছে আমাদের সনাতন বা হিন্দু ধর্মের হচ্ছে শক্তির দেবী, ঐশ্বর্যের দেবী এবং জ্ঞানের দেবী। তাই না? মা দুর্গাকে আমরা বলি শক্তির দেবী এবং মা লক্ষ্মীকে বলি আমরা ঐশ্বর্যের দেবী। আর মা সরস্বতীকে বলি আমরা বিদ্যার দেবী। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই ৩ টে দেবীর মধ্যে আপনি কাকে চান? সবাই চাই পাওয়ার। পাওয়ার দ্যাটস মিন মা দুর্গা। কিন্তু বন্ধুরা আমরা একটা জিনিসটা ভুলে যাই যে আমাদের কাছে তখনই পাওয়ার আসবে যখন আমাদের কাছে কি আসবে? আচ্ছা অনেকে বলছে পয়সা। অনেকের মনে বলছে হ্যাঁ পয়সা আসবে। তার মানে আমাদের আগে দরকার কাকে? মা লক্ষ্মীকে। তাই না? এটাই আপনাদের মনে একটা স্বাভাবিক একটা ধারণা আসছে। কিন্তু এটা ধারণাটাও ভুল। এই ধারণাটাও ভুল। দেখুন বন্ধুরা পয়সা না তাদের কাছে তখনই আসে যখন তাদের কাছে নলেজ আসে। নলেজ থাকে। তাই না? নলেজ থাকে। তাহলে ক্যাশ আপনার কাছে তখনই আসবে যখন আপনার কাছে কাজ থাকবে। কাজ কি ইকুয়াল টু নলেজ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? নলেজ থাকবে। তাহলে কে ইকুয়াল টু নলেজ। ওকে। তো সর্বপ্রথম যদি আমরা মা সরস্বতীকে আমরা সাধনা করতে পারি। মা সরস্বতী যদি আমাদের উপর সন্তুষ্ট হন, নলেজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পয়সা বাই ডিফল্ট আসবে আমাদের কাছে। কারণ আমি আগেই বললাম ক্যাশ ইকুয়াল টু হচ্ছে কাজ। কে ইকুয়াল টু নলেজ, এ স্ট্র্যাটেজি, এস হচ্ছে স্কিল অ্যান্ড এ হ্যাবিট, এইচ হচ্ছে হ্যাবিট অ্যান্ড এ হচ্ছে অ্যাটিটিউড। তাহলে এইচ ইকুয়াল টু নলেজ, এ ইকুয়াল টু অ্যাটিটিউড, এস ইকুয়াল টু স্কিল, এস ইকুয়াল টু স্ট্র্যাটেজি অ্যান্ড এইচ ইকুয়াল টু হ্যাবিট। তখনই আপনার কাছে পয়সা আসবে। আচ্ছা আপনার কাছে জ্ঞান আছে, আপনার কাছে পয়সা এসছে, তো অটোমেটিক আপনার কাছে পাওয়ার আসবে না?
রাইট অর নট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো আমাদের এই ধারণাটাকে কিন্তু মনে রাখতে হবে। সো বন্ধুরা, আজকের এই লাইভ সেশন আপনাদের কেমন লাগলো? ছোট এই মানি মাস্টারি ব্লুপ্রিন্ট আপনাদের কাছে কেমন লাগলো? সো ছোট, ছোট স্টেপে আমি আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে, মানি মাস্টারি সম্পর্কে আমি ব্যক্ত করতে থাকবো, বলতে থাকবো। ঠিক আছে? আশা করি আপনারা মানি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে আমাদের সমাজে কেন আমরা এত গরিব? কেন আমাদের কাছে পয়সা নেই? কেন আমরা পয়সার পেছনে ছুটছি? আমরা সবাই পয়সার পেছনে ছুটি। কিন্তু অনেকে আমরা শুনেছি যে যারা পয়সার পেছনে ছোটে তাদের কাছে পয়সা আছে না। পয়সার পেছনে ছুটিস না, পয়সার পেছনে ছুটিস না। এমন অনেক শুনেছি না শুনিনি? আমরাও শুনেছি। সো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো তো একটা স্ট্র্যাটেজি আছে যে পয়সা সম্পর্কে আমাদের গলদ বিচার আছে। কিছু একটা খারাপ ধারণা আছে। যেমন আমরা নিজেদের মধ্যে থেকেই আমরা পয়সা আমাদের কাছে আসে না। কেন? আমরা অনেকে বলি, "পয়সা কি গাছে ফলে?" বলি কি বলি না? আমরা বলি যে পয়সা তো তাদের কাছে থাকে যারা অনেক বড়লোক। আমরা এটা বলি যে বড়লোকরা তো গরিবদের রক্ত চুষে খায়। আমরা এটা বলি যে এরা এত বড়লোক মানে এরা অনেক অত্যাচারী, এরা খারাপ মানুষ। যাদের কাছে পয়সা থাকে তাদের মন মানসিকতা ভালো থাকে না। আমরা বলি কি বলি না? পয়সা আমাদের কাছে আসবে না। পয়সা আমাদের কাছে এই জন্যই নেই। দেখুন, একটা সহজ বিষয়, রান্নাঘরে যদি আপনার ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে যদি অনেক নোংরা আবর্জনা জমা হয়ে থাকে, কিছুদিন পর গন্ধ বার হয়। রাইট অর নট? কিন্তু সেই ডাস্টবিনকে আপনাকে ফেলে আসতে হয় কাজরা। তারপরেই সেই গন্ধ থেকে আপনি বাঁচতে পারেন বা সেই গন্ধ বার হয় না। রাইট অর নট? আমি এই কথাটা কেন বলছি? রান্নাঘরের যে ডাস্টবিনে একদিনে সেই দুর্গন্ধ জমা হয়নি। অনুরূপভাবে আমাদের এই শরীর, এই কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডে আমরা জানে আনজানে মানুষ উঠতে, বসতে, চলতে, সমাজের মানুষের সঙ্গে চলাফেরা করতে তাদের মুখ থেকে শুনে, শুনে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এমন একটা ধারণা দিয়ে দিয়েছি যে যেখানে পয়সা সম্পর্কে যে পয়সা গাছে ফলে। না, পয়সা তো তাদের কাছে হয় যারা গরিবদের রক্ত চুষে খায়। পয়সা যাদের অনেক আছে তারা তারা অত্যাচারী মানুষ হয়। তারা ভালো লোক হয় না। তারা কঞ্জুস হয়, তারা কিপটে হয়। তাই না? এই যে পয়সা সম্পর্কে আমাদের এই ধারণা, এই গলদ বিচার কিন্তু আমাদের মানি ব্লকেজ করে রেখেছে। সেটা আপনি চান আর না চান, জানেন আর না জানেন। পয়সা কিন্তু আমরা সবাই চাই। আপনি বলুন, আপনি যদি পয়সাকে ভালো না বাসেন, পয়সা আপনাকে ভালোবাসবে। আমরা যদি কাউকে ভালো না বাসি, সে কি আমাদের ভালোবাসে? সে কি আমাদের সাথে থাকে? না। অনুরূপভাবে বন্ধুরা, অনুরূপভাবে পয়সাও এমনই। পয়সা সম্পর্কে আমাদের গলদ বিচার, পয়সা সম্পর্কে আমাদের বাজে ধারণা, পয়সা আমাদের কাছে আসে না। তাই আমাদের বিচারকে পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন করতে হবে। আসুন একটা ছোট অ্যাফার্মেশন এর মাধ্যমে আজকে এই মানি মাস্টারির ব্লুপ্রিন্টের ম্যাপের ফার্স্ট পার্ট 1 আজকে আমরা শেষ করছি। একটা গভীর শ্বাস নিন। ছাড়ুন। চোখ বন্ধ করতে পারেন বা খুলেও থাকতে পারেন। বুকে হাত রাখতে পারেন। হাত রেখে আপনি বলতে পারেন যে পয়সা সম্পর্কে আমি আজ পর্যন্ত যা কিছু বাজে ধারণা এবং গলদ বিচার ছিল, হে পয়সা, আই এম সরি। আমায় ক্ষমা করে দাও। আমার কাছে পয়সা আমার যেটা চাই, আমার যা কিছু স্বপ্ন, সেই স্বপ্নের পেছনে, সেই স্বপ্নকে সত্যি হতে গেলে দরকার পয়সা। সেই পয়সা আসবে। সেই পয়সা কোথা থেকে আসবে? আমাদের ইমোশনাল ব্লকেজ আছে। আমাদের মানি ব্লকেজ হয়ে পড়ে আছে। যতক্ষণ আপনি আপনার ইমোশনাল ব্লকেজকে না হাঁটাবেন, ততক্ষণ আপনি আপনার মানি ব্লকেজকে না হাঁটাবেন, ততক্ষণ পয়সা কিন্তু আপনার কাছে আসবে না। আর যদি আসে তবু সে চলে যাবে। এসেই চলে যাবে।
আর এটাই হয়, রাইট অর নট? তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আজকে একটা মানুষের কাছে দেখুন, এভরিথিং ইজ এনার্জি। এটা আপনারা জানেন নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে, তাই না? তো এভরিথিং ইজ এনার্জি। সো ইউ আর এনার্জি, রাইট অর নট? সো সেই এনার্জি ফ্রিকোয়েন্সিকে আপনাকে হাই করতে হবে। আমি তো মনে করি মানি ইকুয়াল টু এনার্জি। যার যত এনার্জি আছে তার কাছে তত পয়সা আছে। মানি সম্পর্কে যার যত এনার্জি আছে তার কাছে তত ব্যাংক ব্যালেন্স মোটা আছে। আর যার পয়সা সম্পর্কে যত এনার্জি কম আছে, লো আছে, তার কাছে ব্যাংক ব্যালেন্স তত লো আছে। ইট ইজ ট্রু। তাই আসুন আজকে আমরা একটা ছোট অ্যাফার্মেশনের মাধ্যমে, আজকে আমরা হিলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা মানি সম্পর্কে আজকে আমরা অবগত হই, এবং যদি আমাদের সেই ইমোশনাল ব্লকেজ থাকে, মানি ব্লকেজ থাকে, তো সেটাকে আমরা হাঁটানোর বা দূর করার বা ডিলিট করার বা রিমুভ করার চেষ্টা করি। আসুন দেখুন, আপনি এখন মানি সম্পর্কে ১ থেকে ১০ এর মধ্যে যদি মার্ক দিতে বলি, তাহলে আপনি কত দেবেন? মার্ক মানে মানি সম্পর্কে মানে আপনি মানিকে ভালোবাসেন? না আপনি মনে করেন যে পয়সা তাদের কাছে থাকে যারা অনেক বড়লোক হয়। যারা বড়লোক হয় তারা গরিবদের রক্ত চুষে খায়। তারা ভালো মানুষ হয় না, তারা অত্যাচারী মানুষ হয়। তারা কৃপণ হয়, তারা কিপটে হয়, তারা বদমাইশ মানুষ হয়। এরকম যদি ধারণা আপনার থাকে, তাহলে ১ থেকে ১০ এর মধ্যে আপনি দিন। যদি আপনার এমন ধারণা থাকে, তাহলে আপনি ১০ এ ১০ দিতে পারেন, ৯ দিতে পারেন। যদি কম ধারণা থাকে যে, "না আমি গরিব তাই আমার কাছে পয়সা নেই। আমার বাবা-কাকা যদি থাকতো তাহলে আমার কাছে পয়সা থাকতো।" এমন যদি ধারণা থাকে তাহলে ৭, ৮ দিতে পারেন। ঠিক আছে? সো এইভাবে আপনি একটা ১ থেকে ১০ এর মধ্যে একটা মার্ক ক্রিয়েট করুন। ঠিক আছে? পয়সা সম্পর্কে। যে আপনি যদি মনে করেন যে, "না আমার বাবা-দাদা যদি থাকতো, বাবা-কাকা যদি থাকতো, তাহলে আমিও বড়লোক হতাম।" তাহলে যদি এমন ধারণা থাকে তাহলে আপনি ১ থেকে ১০ এর মধ্যে তাকে ৭, ৮ দিতে পারেন। ঠিক আছে? আর যদি আপনার মনে হয় যে, "না, আমি জন্মেছি গরিব হয়ে, কিন্তু আমার হাত আছে, আমার পা আছে, আমি সুস্থ শরীর নিয়ে জন্মেছি। সুতরাং I am so lucky person, I am a unique." সো এখান থেকে আমি শুরু করব। লেটস গো। শুরু করা যাক। তার জন্য থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমাকে সুস্থ শরীর দেওয়ার জন্য। আমি গরিব হতে পারি। আমার কাছে পয়সা না থাকতে পারে, আমার মোটা ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে। আজকে আমার পয়সার অনেক প্রয়োজন থাকতে পারে। কিন্তু, কিন্তু আমাকে যেটুকু দিয়েছ তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর এভরিথিং ইন মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর এভরিথিং ইন মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর এভরিথিং ইন মাই লাইফ। যদি এমন মানসিকতা থাকে তাহলে আপনি পয়সা সম্পর্কে ১ বা ২ দিতে পারেন। ওকে? আর ইউ গেটিং মাই পয়েন্ট? চলুন শুরু করা যাক। সো ১ম এ বুকে হাত রাখুন। বুকে হাত রেখে জাস্ট আপনি একটা ইমাজিন করুন, পয়সা সম্পর্কে আপনার বিচার কেমন? একবার নিজের ব্যাংক ব্যালেন্সের দিকে তাকান। আপনার যা কিছু আপনি পেয়েছেন আজ পর্যন্ত, একবার তার দিকে লক্ষ্য করুন আপনার কাছে কি, কি আছে। সে যৎসামান্যই হতে পারে। একটা ছোট বাড়ি হতে পারে, ছোট একটা গাড়ি হতে পারে, ছোট জমি জায়গা হতে পারে, বেশি জমি জায়গা না থাকলেও ১ বিঘে, ১.৫ বিঘে, ১০ কাঠা, ৫ কাঠা। ইন কেস জমি জায়গা নাও থাকতে পারে। ছোট আপনার কাছে ব্যবসা থাকতে পারে, আপনার কাছে চাকরি থাকতে পারে, আপনার কাছে ছোট একটা পুঁজি থাকতে পারে। হয়তো আপনার কাছে সঞ্চয় হিসাবে আপনার থোড়া-সা গোল্ড বা সিলভার থাকতে পারে। আপনার বাড়ির সকলে সুস্থ থাকতে পারে। আপনার কাছে যা কিছু আছে একবার ভাবুন। এবার ভাবুন, এত কিছু আপনার কাছে আছে, তবু কিন্তু কখনো এগুলোর প্রতি আপনি থ্যাংক ইউ জানাননি। কখনো এইগুলো সম্পর্কে আপনি বুঝতেই পারেননি এর মহত্ব। শুধু আপনার লক্ষ্য নেই, 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 নেই এর প্রতি ছিল। আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই। এটা যদি হতো, ওটা যদি হতো। শুধু আপনি কম্পেয়ার করেছেন অন্যের সাথে নিজেকে। চোখ বন্ধ করে একবার ভাবুন, চোখ বন্ধ করে ভাবুন যে আপনার কাছে কি আছে? আপনার কাছে যা কিছু আছে, আপনি কি তার জন্য কখনো কৃতজ্ঞ? কৃতজ্ঞ ছিলেন? যদি থাকেন তবে কতটা ছিলেন? গভীরভাবে কৃতজ্ঞ প্রকাশ করেছিলেন? মাই ডিয়ার ফ্রেন্ড, পয়সা সম্পর্কে ভাবুন। আপনার কাছে ব্যাংক ব্যালেন্সে যত সামান্যই পয়সা থাকতে পারে, যত সামান্য পয়সা থাকতে পারে, কিন্তু সেই পয়সার প্রতি কখনো কৃতজ্ঞ প্রকাশ করেছেন?
পয়সা সম্পর্কে আপনার যে ধারণা ছিল, ধারণা আছে, কখনো একবারও ভেবেছেন যে আপনি যে জীবন কাটাচ্ছেন, সেই জীবন ৭০ থেকে ৮০% মানুষের স্বপ্ন ওই জীবনটা কাটানো। আপনি নিজেও জানেন, আপনি যখন রাস্তাঘাটে বার হন, অফিস কাছারিতে যান, কর্মস্থলে, রাস্তাঘাটে অনেক মানুষকে দেখেন যাদের একটা হাত নেই, পা নেই, মাথার উপর ছাদ নেই। গায়ে যে বস্ত্র পরে আছে সেই বস্ত্র নোংরা, জঘন্য, দুর্গন্ধ, পাশ দিয়ে যাওয়া যায় না। তারা কতদিন খায়নি, খাওয়ার সংস্থান নেই। হতে পারে আপনার নিজস্ব বাড়ি নেই, আপনি অন্যের বাড়িতে ভাড়া আছেন। কিন্তু ভাড়া দেওয়ার সামর্থ্য তো আপনার মধ্যে আছে না। তার জন্য একটা কাজ আছে আপনার কাছে, একটা জব আছে। আপনি কি এগুলোর সবকিছুর প্রতি কৃতজ্ঞ ছিলেন? নাকি বারবার আপনি সেই অর্থের প্রতি, অর্থকেই বারবার দোষারোপ করেছেন? আজ স্টপ করুন। স্টপ করুন আজ সেই ব্লেম করা, ক্লেম করা। আসুন, বুকে হাত রাখুন। আর একবার বলুন, কল্পনা করুন পয়সাকে। আপনার যে সম্পত্তি, আপনার যে বাড়ি, আপনার যে গাড়ি, আপনার সবকিছু, এগুলোও তো একটা অর্থ। এগুলোও তো একটা ভ্যালু আছে। একবার ভাবুন, একবার বলুন, হে মানি, আমি তোমার সম্পর্কে অনেক কিছু গলদ বিচার ছিল, অনেক কিছু গলদ ভুল ধারণা ছিল। আমার কাছে যা কিছু আছে আমি তো কখনো বুঝতেই পারিনি। তুমি এইভাবেও আমার কাছে থাকতে পারো। আমি সবসময় আমার মধ্যে যে পয়সা সম্পর্কে বিচার, স্বয়ং ভুল ছিল। আই এম সরি। আই এম সরি মানি। আই এম সরি। তুমি তো একমাত্র সাহারা, যা আমাকে বাঁচিয়ে রেখেছো, যা আমার পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে সহায়তা করছো। আমার শরীর খারাপ যখন হয়, আমার পরিবারের কারোর যখন অসুস্থ হয়ে যায়, তুমিই তখন একমাত্র সাহারা, সাহারা, যার মাধ্যমে আমি তাদেরকে সুস্থ করে আবার বাড়ি ফিরিয়ে আনতে পারি। হে ডিয়ার মানি, তবুও আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে চিনতে পারিনি। প্রতিদিন তোমার সম্পর্কে খারাপ, খারাপ ধারণা আমি আমার নিজের মধ্যে চেপে রেখেছি। আজ সময় হয়েছে, আজ সময় হয়েছে আমার ধারণাকে, আমার চিন্তাভাবনাকে ভুল প্রমাণিত করা। হে ডিয়ার মানি, তুমি একমাত্র আমার বন্ধু। সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি কখনো আমাকে ছেড়ে যাও না। তুমি শেষ পর্যন্ত আমাকে সাহারা দাও। হে ডিয়ার মানি, আমি তোমার সম্পর্কে অনেক কিছু খারাপ ধারণা আমার মধ্যে জন্মেছে। যে যাদের কাছে পয়সা থাকে তারা কিপটে হয়, তারা অত্যাচারী মানুষ হয়। যাদের কাছে অনেক পয়সা থাকে তারা অনেক বড়লোক হয়। কিন্তু তারা গরিবদের রক্ত চুষে তারা বড়লোক হয়। পয়সা গাছে ফলে না। অনেক ধারণা তোমার সম্পর্কে আমার মধ্যে আমি পুষে রেখেছি ছোটবেলা থেকে। প্লিজ, আমি নিজেকে মুক্ত করতে চাই। ওকে হাত রেখে বলুন, এই সমস্ত গলদ বিচার, গলদ ধারণা থেকে আমি নিজেকে মুক্ত হতে চাই। আমি নিজেকে হিল করতে চাই। আমার কাছে যেটুকু আছে সেইটুকু, আমার ছোট, বড় বাড়ি না হোক, ছোট বাড়ি আছে, কিন্তু তবু সে আমার বাড়ি। মাথার উপর ছাদ আছে। আজ আমি সবকিছুর প্রতি কৃতজ্ঞ থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইন মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইন মাই লাইফ। হে ডিয়ার মানি, প্লিজ ফরগিভ। আই এম সরি। আই এম সরি ডিয়ার মানি। বুকে হাত রেখে ইমোশনাল সাথে আপনি বলার চেষ্টা করুন। দেখুন, পয়সা আপনার কাছে আসছে আর চলে যাচ্ছে। পয়সা আপনার কাছে আসছে আর চলে যাচ্ছে। আপনি তাকে রুখতে পারছেন না।
আর আপনি এর কারণটা বুঝতে পারছেন না। এর কারণ আমাদের মধ্যে ইমোশনাল ব্লকেজ আছে, মানি ব্লকেজ আছে, যার মধ্যে হিলিং এর মাধ্যমে, হিল প্রসেস এর মধ্যে দিয়ে আমরা সেই ইমোশনাল ব্লকেজকে বা মানি ব্লকেজকে হাঁটাতে পারি, দূর করতে পারি, রিমুভ করতে পারি, ডিস্ট্রয় করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ড, আজ একবার নিজেকে চোখ বন্ধ করে বুকে হাত রেখে পয়সা সম্পর্কে আপনার জীবনের যত কমপ্লেন আপনি করেছেন, যত ব্লেম আপনি করেছেন, কম্পেয়ার করেছেন, আজকে স্টপ করে দিন। বলুন, হে ডিয়ার ইউনিভার্স, হে ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, ইউ আর অ্যামাজিং, ইউ আর সো অ্যামাজিং। তোমার মধ্যে জাদু আছে। তুমি মুহূর্তের মধ্যেই মানুষকে জিরো থেকে হিরো করতে পারো, আবার হিরো থেকে জিরোও করতে পারো। আমার যেটুকু আছে আজ আমি কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাই সেটুকুর জন্য। কারণ আপনাদেরকে একটা বলি, আপনার কাছে তখনই আসবে অর্থ, তখনই আসবে সম্পত্তি, তখনই আসবে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, যখন আপনার কাছে যা আছে সেইটুকুর প্রতি যখন আপনি কৃতজ্ঞ থাকবেন। Yes? তাই ইউনিভার্সের রুলস হচ্ছে তোমার জীবনে যা আছে সেটুকুর প্রতি কৃতজ্ঞ থাকো। ইউনিভার্সের রুলস হচ্ছে যে যার আছে তাকে দেওয়া হবে আরো, আর যার নেই তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। এইটুকু যদি আমরা আক্ষরিক অর্থে বুঝি তবে আমরা বুঝতে পারবো যে যার আছে তাকে দেওয়া হবে আরো, আরো মানে মানে বড় লোকেদের আরো দেওয়া হবে, কারণ তাদেরকে আছে। আর গরিব মানুষদের যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে আরো, যা আছে সেটুকু। বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যার মধ্যে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, আর যার মধ্যে কৃতজ্ঞতা নেই তার কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বোঝা যাচ্ছে গেল আমি কি বলছি? তাই আজকে তেহে দিল সে আপনি সেই মানির কাছে কৃতজ্ঞ চিত্রে আজকে প্রে করুন। আপনার পয়সা সম্পর্কে যদি কোনো গলত বিচার থাকে, ধারণা থাকে, সে যেন রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। আপনি হিলিং প্রসেসের মাধ্যমে, হোপনোপোর মাধ্যমে আপনি সেই পয়সার কাছে প্রে করুন। আই এম সরি মানি, হে ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। ততক্ষণ বলুন, ততক্ষণ বলুন এবং ইমাজিন করুন যে হ্যাঁ ডিয়ার মানি, ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দিয়েছে। ততক্ষণ বলুন, ততক্ষণ বলুন, হে ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ। আজ আমার এত দুরবস্থা কারণ আমার কাছে পয়সা নেই বলে। কিন্তু আমার যেটুকু আছে সেটুকুর প্রতি আমি কৃতজ্ঞ স্বীকার করছি। আই এম সরি। তোমার সম্পর্কে খারাপ ধারণা থাকার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ সো মাচ মানি ফর এভরিথিং ইন মাই লাইফ। যে যা কিছু আমাকে দিয়েছো আর যা কিছু আমাকে দিচ্ছ তার সবটুকুর জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ মাচ। আই লাভ ইউ সো মাচ মানি। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হে ডিয়ার মানি, আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। এটা কন্টিনিউ কন্টিনিউসলি আপনি ম্যাক্সিমাম, এর কোনো নিয়ম নেই। কেউ বলে ১০৮ বার জপ করতে হয়। ১০৮ বার কারণ না। আপনি যতক্ষণ ফিলিং আপনার মধ্যে থেকে না বার হচ্ছে, ততক্ষণ এটাকে আপনি কন্টিনিউ এটাকে চ্যান্টিং করে যান, ইমোশনাল দিয়ে। আর দেখুন একটা সময় আসবে আপনার চোখ দিয়ে জল আসতে পারে। আপনার যে বর্তমান যে দুর্গতি সিচুয়েশন, খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার কথা মনে করে আপনি যখন চ্যান্টিং করবেন আর আপনার পাস্ট অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স কিন্তু আপনার চোখে জল এনে দিতে পারে। যদি চোখে জল আসে তো আসতে দিন, আটকাবেন না। যদি চোখে জল আসে, আসতে দিন। তার মানে রিমুভ হচ্ছে। ইমোশনাল ভাবে ইমোশনাল ব্লকেজ গুলো কেটে যাচ্ছে। বন্ধুরা, এই প্রসেস করুন। আর পয়সা সম্পর্কে অবগত হন, সচেতন হন, পয়সাকে ভালোবাসুন। বলুন, আই অ্যাম এ মানি ম্যাগনেট, আই অ্যাম এ মানি ম্যাগনেট, আই লাভ মানি, মানি লাভ মি, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। সব সময় আমি পয়সা আমার কাছে আসে, আমার কাছে থাকে। আমি পয়সাকে ভালোবাসি। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। যখন আমি কাজ করি তখনও পয়সা আসে। যখন আমি কাজ করি না
আমি যখন ছুটিতে থাকি, কোনো জায়গায় ঘুরতে যাই, তখন মাল্টি অফ সোর্স অফ ইনকাম আমার কাছে আসে। থ্যাংক ইউ সো মাচ ফর মানি। আমার কাছে আসার জন্য, আমার কাছে থাকার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ মানি। মানি লাভ মি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আই অ্যাম এ মানি ম্যাগনেট। আমি পয়সাকে আকর্ষিত করছি। আমি একজন চুম্বক। আমি যে পয়সাকে আকর্ষণ করি, কারণ আমি পয়সাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ মানি। থ্যাংক ইউ সো মাচ। আমার জীবনে যা কিছু তুমি দিয়েছো তার জন্য, আর যা কিছু দিচ্ছ তার সবটুকুর জন্য তোমাকে তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ হে মাই ডিয়ার মানি। আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এইভাবে আপনি যদি চ্যান্টিং করেন, আর পয়সা সম্পর্কে একটা অ্যাফার্মেশন, মানি অ্যাফার্মেশন আপনি প্রতিদিন করেন, দেখবেন যে আপনার সাথে ১০-১৫ দিনের মধ্যে কিন্তু ম্যাজিক হতে শুরু করেছে। যে পয়সা আপনার কাছে আসছিল না বা কিছু পয়সা হয়তো আটকে ছিল, সেই পয়সা আটকানো পয়সা কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। এমন ট্রিক্স কিন্তু সহজে কেউ দেয় না বন্ধুরা। তাই এমন ট্রিক্স পেতে, এমন মানি সম্পর্কে অবগত হতে এবং হিলিং প্রক্রিয়ায় যুক্ত হতে এবং নিজের লাইফকে ডেভেলপ করতে, আসুন আপনারা সকলে আমার সঙ্গে যুক্ত হন। আর আমরা সকলে মিলে ইন্সপায়ার উইথ সুজয় এবং মোটিভেশনাল সুজয়ের সাথে যুক্ত হয়ে আমরা একটা নতুন কমিউনিটি তৈরি করি, ইন্সপায়ার উইথ সুজয় অ্যান্ড বি ইন্সপায়ার। আসুন আমরা সকলেই ইন্সপায়ার হই, জীবনে বেঁচে থাকার মজা এবং আনন্দ উপভোগ করি। আর প্রত্যেকের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, এটাই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। এবং একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অন্যকে শেয়ার করে দিয়ে অবগত করুন, সচেতন করুন এবং অনুপ্রেরণা দিন, এটাই আশা করছি। এবং যদি অবশ্যই এখন সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হন আমার পরিবারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।